হাই গাইস। তো আমি আবার আমার সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো এটা আমার ইকোনমিক্স থেকে থাকবে এই ক্লাসটা বা এই লেকচারটা বলতে পারো। তো আবার পড়া শুরুর আগে আবার আমি বলে দিচ্ছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে। কিছু যদি ভুল বলে থাকি বা কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, তো ভালো লাগবে। তো যাই হোক, তো আমি আমার লেকচারটাকে শুরু করছি। তো এটা হচ্ছে ভারতের ব্যাংকিং সিস্টেম সম্পর্কে আলোচনা, হ্যাঁ? বিশেষ করে WBCS এর মতো এক্সামগুলোতে না, বা ব্যাংকিং যেসব এক্সামগুলোতে হয়, এরকম ধরনের এক্সামসগুলোতে এই যে আজকে যেটা পড়াবো, যে লেকচারটা দেবো, খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। বিশেষ করে WBCS এর ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ইভেন বর্তমানে এসআই, WBP, এসআই এই এক্সামগুলোতেও ছোটোখাটো এইসব তোমাদের ইকোনমিক্স থেকে কোশ্চেন্সগুলো দিয়ে থাকে। তো আমি সেটা নিয়ে কিছু ব্যাংকিং সিস্টেমটা আলোচনা করব, হিস্ট্রিটা, টোটাল হিস্ট্রিটা, ব্যাংকে কীভাবে এলো ইন্ডিয়াতে, হ্যাঁ, সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো যাই হোক, তো ব্যাংক কথাটি মানে কি, বাংলা ভাষায় বোঝায় ভান্ডার। যেমন ব্লাড ব্যাংক, রক্ত, ব্লাড ব্যাংক মানে কি রক্তের ভান্ডার, এখানে রক্ত সঞ্চিত থাকে। তো এরকম, তো আমরা ব্যাংক বলতে অ্যাকচুয়ালি আমরা সাধারণত যা লোকে মুখে বুঝি আর কি, যেখানে নাকি টাকা পয়সা, কারেন্সি এক্সচেঞ্জ করা হয়, টাকা পয়সা লোন টোন পাওয়া যায়, সেই জিনিস, সেই প্রতিষ্ঠানটাকে আমরা ব্যাংকে বুঝি। এবার যদি সেটাকে তুমি একদম মানে ভালো মতো সংজ্ঞাভাবে বলতে চাও তাহলে কি বলবে, যে কোনো দেশের মুদ্রা ব্যবস্থার সাথে সম্পর্কিত যে প্রতিষ্ঠান টাকা লেনদেন, ঋণ দেয়, সেই প্রতিষ্ঠানকে বলা হয় ব্যাংক। তো ব্যাংক হলো কোনো দেশের কারেন্সির সাথে জড়িত ডিরেক্ট অর্গানাইজেশন, একদম ডিরেক্ট অর্গানাইজেশন, তাই কারেন্সির সাথে জড়িত, হ্যাঁ। তো এবার ব্যাংক সম্পর্কে বলতে হলে আমাদের একদম গোড়ার থেকে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে আমাদের হিস্ট্রিটা শুরু করতে হবে। তো বেশিরভাগ বইয়ে লেখা থাকে যে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। তো আদৌ কিন্তু 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়নি, 1599 খ্রিস্টাব্দে, মানে 1599 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল। যদি এবার পরীক্ষার অপশনে তোমাদের 1599 না থাকে, 1600 থাকে, তাহলে তোমরা অবশ্যই 1600টাই দিবে। কিন্তু এক্স্যাক্ট যদি কারেক্ট অ্যান্সার হয়, সেটা 1599 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। এবার কি হয়, 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্যরা যারা ছিল, তার তৎকালীন মহারানী যে ছিল ইংল্যান্ডের, ভিক্টোরিয়ার কাছ থেকে একটা ট্রেড মনোপলি নেয়। ট্রেড মনোপলি বলতে তারা ভারতে আসবে, তারা ভারতে একাই বিজনেস করবে, এবং তার পরিবর্তে তারা ব্রিটিশ গভর্নমেন্টকে কিছু না কিছু ট্যাক্স তারা বাৎসরিক একটা দেবে। এ নিয়ে একটা চুক্তিবদ্ধ হয়। তো ভারত তথা পূর্ব এশিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, বিজনেস করা শুরু করলো। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সর্বপ্রথম ভারতে ঘাঁটি কোথায় নির্মাণ করেছিল সেটা তোমরা সবাই জানো আশা করি। না জানে বলে দিচ্ছি, গুজরাটের সুরাটে তাদের প্রথম ব্যবসা শুরু করে, এখানে তারা প্রথম ঘাঁটি, হ্যাঁ। তারপর তারা কি করলো, তারপর তারা একটু একটু মাদ্রাজের দিকে গেল, মাদ্রাজ থেকে তারপরে কলকাতাতে আসলো। তারপর তাদের যে বিজনেসটা ভারতব্যাপী বিস্তার লাভ করলো, মানে মোটামুটি ভারত জুড়ে ভালো একটা বিস্তার লাভ করলো। তারপর কি হলো, তারপর কোম্পানির মানে ব্যবসায়িক যে বিজনেসটা, সেটা আস্তে আস্তে কিন্তু পরবর্তীকালে কিন্তু রাজনৈতিক বিজনেস, রাজনৈতিক কারবারে চলে গেছিল, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল না, যে বণিকের মানদণ্ড আজ যেন শাসকের রাজদণ্ডে পরিণত হলো, এরকম একটা ব্যাপার হয়েছিল। যাই হোক, তো পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই, হ্যাঁ, এই তিনটে জায়গাতে না কেন্দ্র করে তার ব্যবসা শুরু করে, এবং তিনটে জায়গার নাম তারা প্রেসিডেন্সি দিল। ঠিক আছে, কলকাতা প্রেসিডেন্সি, মুম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, এরকম নাম হয়ে গেল। এবং পরবর্তীকালে কিন্তু গভর্নর, গভর্নর জেনারেলও, মানে এইসব পদের কিন্তু সূচনা হয়েছিল। তো যাই হোক, ওটা হিস্ট্রি চ্যাপ্টারে চলে যাবে, এটা তো আমি যাব না। কোম্পানির ব্যবসা কি হলো, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে লাগলো। এবার ব্যবসা করার জন্য টাকার দরকার, তাই না? এবার আমরা সাধারণত ছোটোখাটো যারা বিজনেস করি তারাও নিজেরাও দেখি যে ব্যবসার জন্য কারো না কারো কাছ থেকে সুদে টাকা আনি, যে 5%, 10% ইন্টারেস্টে ব্যাংকে সহজে পাওয়া যাচ্ছে না, ফটাফট নিয়ে আসি। তখন তো ব্যাংক প্রতিষ্ঠাই হয়নি, তখন তো ব্যাংকই প্রতিষ্ঠা হয়নি। তার মানে কোম্পানির বিজনেস করার জন্য টাকা দরকার, তো সে টাকা আনার জন্য তো নিশ্চয়ই সে ইংল্যান্ডে যাবে না, না? তখন ভারতে যারা নাকি বড় বড়, যারা নাকি মহাজন ছিল, তাদের কাছ থেকে কি করলো,
এবার টাকা ধার নিচ্ছিল, বুঝতে পারলো তো? মহাজনদের কাছ থেকে টাকা ধার নিত এবং সময় মতো দিয়ে দিত, ঠিক আছে? এইভাবে চলছিল। তো ঠিক এই সময় ফরাসি ব্যবসায়ীগণ, হুম, 1770 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে, 1770 খ্রিস্টাব্দে আলেকজান্ডার এবং কোং, ঠিক আছে, ভারতে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে। সেই যে ব্যাংকটার নাম হয় ব্যাংক অফ হিন্দুস্তান। পরীক্ষায় কোশ্চেন আসে, ভারতে স্থাপিত বা প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কি? ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। প্রতিষ্ঠা করছিল ফরাসি বণিকরা মিলে। কিন্তু যাই হোক, কি হলো এইবার, কিন্তু মানুষ তো তখন ব্যাংকে বিশ্বাস করে না, মানুষ তখন ব্যাংক বলতে জিনিস জানে না। আমরা ছোটবেলায় শুনতাম এরকম, বা তোমরা শুনে থাকবে, যে আমাদের দাদু ঠাকুমারা যারা ছিল আর কি, মাটির কলসির মধ্যে নাকি টাকা ভরে রেখে দিত, এরকম শোনা যায় না স্টোরিগুলো? তো এরকম ভাবে টাকা রাখা হতো। তো ব্যাংক সম্পর্কে মানুষ এরকম বিশ্বাস ছিল না, যে ব্যাংকে যদি বিনিয়োগ না হয়, মানুষ যদি টাকা ইনভেস্ট না করে, ব্যাংক কি চলবে কখনো? কখনোই তো সম্ভব না। তো কি হলো, ব্যাংক অফ হিন্দুস্তান বন্ধ হয়ে গেল। 1813 সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি শেষ হয়ে যায়। এটা পরবর্তীকালে হিস্ট্রি ক্লাসে তোমাদের পড়িয়ে দিব। ট্রেড মনোপলি শেষ হয়ে যায় মানে একাকিত্ব বিজনেস শেষ হয়ে যায়। এর ফলে আরো বিভিন্ন কোম্পানি তাহলে কি হলো, ইংল্যান্ড থেকে ভারতে আসতে লাগলো। এইবার যখন ইংল্যান্ড থেকে ভারতে আসলো অন্যান্য কোম্পানিগুলো, তার মানে কি ব্যবসার জন্য বিনিয়োগ বৃদ্ধি পেল, টাকার প্রয়োজন হয়ে উঠলো। ঠিক এই সময় 1806 সালে, হ্যাঁ, মন দিয়ে শুনবে, প্রথম ব্যাংক অফ ক্যালকাটা বা প্রেসিডেন্সি ব্যাংক অফ ক্যালকাটা প্রতিষ্ঠা হয়, যেটা প্রতিষ্ঠা করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে 1840 সালে প্রতিষ্ঠা হলো ব্যাংক অফ বোম্বে, এবং তার ঠিক 3 বছর পরেই ব্যাংক অফ মাদ্রাস মানে মাদ্রাজ প্রতিষ্ঠিত হলো। মানে তিনটা প্রেসিডেন্সি এলাকাতে তিনটা প্রেসিডেন্সি ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে গেল। তবে কি হলো, ব্যবসা বাড়লো, ব্যবসা যদি বাড়ে, তা ব্যাংকের আরো দরকার পড়বে, তিনটা ব্যাংক দিয়ে তো কাজ হবে না। তো 1860 সালে ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা অ্যাক্ট পাস হলো, যে একটা নাম ছিল জয়েন্ট ক্যাপিটাল অ্যাক্ট। নামটা মন দিয়ে শুনবে, জয়েন্ট ক্যাপিটাল অ্যাক্ট। জয়েন্ট মানে কি, একসাথে, মানে মিলেমিশে করা। তো ভারতে যখন এই ব্রিটিশ থেকে, ইংল্যান্ড থেকে যখন অন্যান্য কোম্পানিগুলো এসছিল, এটা মানে এটাই বুঝিয়েছিল যে ইংল্যান্ড পার্লামেন্ট বলল যে তোমরা যারা ওখানে যাচ্ছ, তোমার নিজেরা মিলে একটা, তোমাদের দরকার যদি পড়ে নিজেরা মিলে ব্যাংক প্রতিষ্ঠা করতে পারো নিজেদের মূলধন দিয়ে। এটাই ছিল এই আইনটার মানে আর কি, জয়েন্ট ক্যাপিটাল অ্যাক্ট। তো সেই মুহূর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অন্যান্য কোম্পানিগুলো মিলে ভারতে প্রথম নন প্রেসিডেন্সি ব্যাংক গড়ে তুললো। তার আগে যে তিনটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, তিনটা ব্যাংক কিন্তু প্রেসিডেন্সি ব্যাংক ছিল, প্রেসিডেন্সি এলাকাতে গড়ে উঠেছিল। তারপরে ভারতে প্রথম নন প্রেসিডেন্সি ব্যাংক গড়ে উঠল। কি নাম ছিল ব্যাংকটার? সেটার নাম ছিল এলাহাবাদ ব্যাংক, 1865। মানে এলাহাবাদ ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছিল 1865 সালে, ঠিক আছে? এইবার এই সময় ঠিক আরেকটা কমার্শিয়াল ব্যাংক গড়ে উঠলো, যেটা নাম ছিল আয়ুধ কমার্শিয়াল ব্যাংক, 1865। তো এই ব্যাংকের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তোমাদের সেটা বলে দিই। এই ব্যাংকে যে ক্যাপিটাল যেটা নিয়োগ করা হয়েছিল, সেটা ভারতীয়দের টাকা ছিল না, কিন্তু এই ব্যাংকে যারা কাজ করত সবাই ভারতীয় ছিল, ঠিক আছে? এই সময় ভারতে প্রতিষ্ঠিত হলো আরেকটি কমার্শিয়াল ব্যাংক। এবার কিন্তু বিদেশিদের অর্থাৎ ব্রিটিশদের মূলধন দ্বারা না, এবার ভারতীয় টাকা দিয়েই একজন ভারতীয় সেই ব্যাংক প্রতিষ্ঠা করলো। 1894 সালে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় কি প্রতিষ্ঠা করলো? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করলো। কত সালে? 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এটি ছিল প্রথম ভারতীয় ব্যাংক, যেটি নাকি ভারতীয়দের দ্বারা তৈরি। ঠিক এই সময় কিন্তু রিজার্ভ ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। এইবার হবে সমস্যা, রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। তো যাই হোক, ব্যাংকগুলো বেশ ভালো মতোই চলছিল, বুঝতে পারলে তো? চলছে 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 1914 সাল, 1914, শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এইবার মানুষের মনে লেগে গেল ভয়, যে ভাই ব্যাংকে টাকাগুলো দিলাম, রাখলাম, টাকাগুলো যদি উড়ে যায় বা যদি ব্যাংক যদি উঠে যায়, যেমন আমাদের মনেও তো ভয় এসছে, বা আমরাও তো এরকম সমস্যার সম্মুখীন হয়েছি না? যেমন কিছুদিন আগে বলতে পারো, এই বিভিন্ন কোম্পানিজগুলো যেগুলো ছিল, আয়কর বলো বা বিভিন্ন কোম্পানি যেগুলো যা ছিল, এগুলো তো উঠে গেল।
তা আমাদের এখন যদি নতুন কোনো কোম্পানি আসে এরকম বলে এরকম টাকা দিব, তাহলে আমাদের মনে তো ভয় লাগবে যে না ভাই এখানে টাকা রাখা যাবে না। ঠিক সেই মুহূর্তে মানুষের মনে এরকম ভয় লেগে গেছিল যে ব্যাংকে যে টাকা রাখলাম, তো এবার প্রথম বিশ্বযুদ্ধ লেগে গেছে, টাকাগুলো যদি ব্যাংকে না দেয়, এইবার কি হলো, মানুষের মনে যখন ভয় লেগে গেল, তো মানুষ যখন ব্যাংকগুলোর কাছে টাকা চাইতে গেল, ব্যাংকে তো টাকা দিতে পারলো না। কেন দিতে পারলো না? কারণ ব্যাংকগুলো তো মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল, আর ওদিকে ওরা বিজনেস করছিল, কোম্পানিকে টাকা দরকার টাকা দিচ্ছিল। ওরা তো জানতো না যে হঠাৎ করে এরকম জনগণ মানে পাবলিক আসবে এসে টাকা চাইবে, ওরা তো এটা বুঝতে পারেনি। তার ফলে কি হলো, ব্যাংক হয়ে গেল দেউলিয়া, ব্যাংকের তালা মেরে ব্যাংক হয়ে গেল বন্ধ। তো ব্যাংক যখন বন্ধ হয়ে গেল, তো এবার প্রাইভেট ব্যাংকগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিল, বুঝতে পারলো তো? বন্ধ হয়ে যাওয়ার পরে চাপ পড়লো প্রেসিডেন্সিয়াল ব্যাংকগুলোর উপর। তিনটা প্রেসিডেন্সিয়াল ব্যাংক তখনও বন্ধ হয়নি, ঠিক আছে? এবার ওগুলোর মধ্যে চাপ পড়তে থাকলো। এবার যখন চাপ পড়লো, খুব ইম্পর্টেন্ট জায়গা, তখন 1921 সাল, 1921 সালে তিনটে প্রেসিডেন্সি ব্যাংক, অর্থাৎ কি কি ছিল, প্রেসিডেন্সি ব্যাংক অফ ক্যালকাটা, প্রেসিডেন্সি ব্যাংক অফ বোম্বে, প্রেসিডেন্সি ব্যাংক অফ মাদ্রাস, এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংক একত্রে মার্জ হয়ে যায়। মার্জ হয়ে গিয়ে 1921 সালে, 1921 সালে ভারতে প্রতিষ্ঠা হয় ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা বর্তমানে আমরা এসবিআই নামে জানি। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তো কেন প্রতিষ্ঠা হয়েছিল আশা করি তার কারণটা বুঝে গেছে সবাই। এবার পরের পয়েন্টে আসি। তো এবার ইম্পিরিয়াল ব্যাংক অফ প্রতিষ্ঠা যখন হলো না, তো তারপরেও কিছু ছোটোখাটো ব্যাংক, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তারপরে কিছু ছোটোখাটো ব্যাংক খুলেছিল এবং চলছিল মোটামুটিভাবে। 1929 থেকে 1934 সাল, কোশ্চেন আসে এটা, এই সময় বিশ্ব অর্থনীতি মন্দা শুরু হয়েছিল, মানে আমেরিকার থেকে, মানে গ্রেট ডিপ্রেশন বলা হয়, ঠিক আছে? এর ফলে কি হলো, এর ফলেও কিন্তু ব্যাংকগুলোর উপর মানুষ আবার বিশ্বাস হারিয়ে ফেলে। কারণ গ্রেট ডিপ্রেশন, অর্থনীতি মন্দা গোটা বিশ্ব জুড়ে, এর ফলে কি হয়, ইম্পিরিয়াল ব্যাংকের উপর চাপ পড়তে থাকে, চাপ পড়তে থাকে, এবং অন্য ব্যাংকগুলো যেগুলো, যে কয়টা প্রাইভেট ব্যাংক জাস্ট খুলেছিল সেগুলো বন্ধ হয়ে গেল। তো এবার ইম্পিরিয়াল ব্যাংকের উপর চাপ পড়তে থাকে, ঠিক আছে? তো এই সময়, তো 1934 সালে যখন গ্রেট ডিপ্রেশন বন্ধ হয়ে গেল, তো এই সময় ব্রিটিশ যারা অর্থনীতিবিদ ছিল, তো এরা ভাবলো যে এইভাবে যদি ব্যাংক খুলে খুলে আবার দুদিন পর বন্ধ হয়ে যায়, এভাবে চলতে পারে না। তো এবার ব্রিটিশ অর্থনীতিবিদরা করলো কি, সেই সমস্ত ব্যাংকের ম্যানেজারদের কাছে ছুটলো, গিয়ে বলল, কি ভাই তোমার ব্যাংক বন্ধ হয়ে গেছিল কেন, কি কারণে বন্ধ করে ফেলেছে? তখন ম্যানেজাররা এই অর্থনীতিবিদদের বলে, দেখুন স্যার, আমরা তো বিজনেস করার জন্যই এসেছি, আমরা তো ভালোর জন্যই এসেছি, আমরা তো চেয়েছি ব্যাংক, আমরা ব্যাংকে চালাবো, পাবলিকের কাছ থেকে টাকা নিব, লোন টোন দিব, ভালো কাজের জন্যই এসেছি, কিন্তু কে জানে পাবলিক এবার টাকা চাইতে আসবে, আমাদের কাছে তো কোনো রিজার্ভ মানিই ছিল না, যে রিজার্ভ মানি ছিল না ইমার্জেন্সি টাইমে তাদেরকে দেওয়ার জন্য। কি মানি ছিল না? রিজার্ভ মানি ছিল না। এই থেকে ব্রিটিশ অর্থনীতিবিদের মাথায় টনক নড়ল যে রিজার্ভ মানি ছিল না, তার মানে ব্যাংকগুলোকে দেখাশোনা করার জন্য এমন কিছু একটা পদ্ধতি বের করতে হবে যেন পরবর্তীকালে হাজার মন্দা আসুক, হাজার যা কিছু হয়ে যাক, ব্যাংকের জন্য বন্ধ না হয়। তখন কি হলো, 1934 সালে, ঠিক আছে, আসলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবং 1935 সালে ভারতে প্রতিষ্ঠা হয়ে গেল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আরবিআই প্রতিষ্ঠা হয়ে গেল, যার প্রথম গভর্নর ছিলেন স্যার স্মিথ, 1935 থেকে 37 সাল পর্যন্ত। আর যদি কোশ্চেন বলে ভারতীয় গভর্নর কে ছিলেন, তো সিডি দেশমুখ। তো এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করলো, সমস্ত ব্যাংকগুলোকে দেখভাল করলো, মানে ব্যাংকের বাবার বাবা আর কি, হ্যাঁ। এবং প্রত্যেকটা ব্যাংকে অর্ডার দিল যে তোমার কাছে এত টাকা রিজার্ভ রাখতে হবে, ইমার্জেন্সি টাইমের জন্য রিজার্ভ রাখতে হবে। এবার ঠিকঠাক আছে, এবার আর ব্যাংক বন্ধ হলো না। তারপর যাই হোক, ব্যাংক তো আর বন্ধ হয়নি, তা ওই যে লাস্ট বন্ধ হয়েছে, তারপর আর বন্ধ হয়নি, কারণ রিজার্ভ ব্যাংক তো এসে গেছে, প্রতিষ্ঠা করে ফেলছে, তো দেখভাল করছে যে কার কাছে কত টাকা আছে না আছে, রিজার্ভে রেখেছে কিনা, পুরোপুরি দেখভাল করছে। তারপর ভারত স্বাধীন হলো। তো স্বাধীন হওয়ার পরে ভারতের প্রথম যে প্রধানমন্ত্রী হয়েছিল, তার নাম ছিলেন তো সবাই জানো পণ্ডিত জওহরলাল নেহরুজি। তো উনি না, উনি একজন সমাজতন্ত্রবাদী ছিলেন, বুঝতে পারলে তো। আর উনি এইসব প্রাইভেট সেক্টরে বিশ্বাসী ছিলেন না, তো প্রাইভেট সেক্টর উনি মানতেনই না।
এর জন্য 1949 সালে ইন দ্য ইয়ার অফ 1949, ঠিক আছে, তিনি একটা অ্যাক্ট পাস করান, যেটার নাম ছিল ব্যাংকিং অ্যাক্ট 1949। এর দ্বারা কি করা হলো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা ছিল সেটাকে তিনি জাতীয়করণ করলেন, অর্থাৎ ন্যাশনালাইজেশন করলেন। ঠিক আছে, তো পরীক্ষার সময় কোশ্চেন দিবে যে আরবিআই যে অ্যাক্ট, এটা কত সালে এসেছিল, 1934, এবং ভারতে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, 1935। কিন্তু জাতীয়করণ কবে হয়েছিল, মানে ন্যাশনালাইজেশন কবে হয়েছিল, 1949 সালে। এবং তারপরে কি হলো, ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজস্ব কিছু সরকারি ব্যাংক খুললো। ঠিক আছে, এইবার কি তারপরে কি হলো, পুরনো যে ইম্পিরিয়াল ব্যাংক ছিল 1921 সালে, এই পুরনো ইম্পিরিয়াল ব্যাংকের নাম হয়ে গেল 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে গঠিত হলো, কিন্তু এটাই ইম্পিরিয়াল ব্যাংক ছিল। ঠিক আছে, এবং এসবিআই এর 7টি অ্যাসোসিয়েটেড শাখা গঠন করা হলো। কোথায় কোথায় খুলেছিল শুনে রাখো, একটু আসবে না যদি অবশ্য, তা শুনে রাখো। স্টেট ব্যাংক অফ বিকানির অ্যান্ড জয়পুর, হ্যাঁ, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ ইন্দোর, স্টেট ব্যাংক অফ মাইসোর, স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র, স্টেট ব্যাংক অফ পাটিয়ালা, অ্যান্ড এইসব জায়গাগুলোতে মানে রিজার্ভ ব্যাংকের অ্যাসোসিয়েট শাখা খোলা হয়েছিল। ভালো কথা। তো এবার রিজার্ভ ব্যাংক সম্পর্কে একটা থিওরি তোমাদের বলে রাখি। 2017 সালের রিজার্ভ ব্যাংকের সাথে আরও 5টি ব্যাংক কিন্তু মার্জ হয়ে গেছিল, হ্যাঁ, যুক্ত করা হয়েছিল, যেমন ভারতীয় মহিলা ব্যাংক, হ্যাঁ। এবং 2017 সালের পর রিজার্ভ ব্যাংক অফ এসবিআই এত বড়ই ব্যাংকে পরিণত হয়ে গেছে, মানে 2017-এর পর এসবিআই এত বড় ব্যাংক হয়ে গেছে যে বিশ্বের প্রথম সারির যে 15টা ব্যাংক রয়েছে, বিশ্বের প্রথম সারির যে 15 ব্যাংক রয়েছে, তার মধ্যে কিন্তু এসবিআই একটা ব্যাংক। এটা কিন্তু সবাই একটু জেনে রাখো আর কি, পরীক্ষায় কোশ্চেন আসবে না তো জেনে রাখার দরকার। তো যাই হোক, জওহরলাল নেহরুর পর ইন্দিরা গান্ধীজি কি বসলো, প্রধানমন্ত্রী হলেন। 1969 সালে ক্ষমতায় এসে তিনি কি করলেন, 14টি ব্যাংক জাতীয়করণ করলেন, যাদের মূলধন 50 কোটি টাকার বেশি ছিল। ঠিক আছে, এই ব্যাংকগুলো কি কি শুনে রাখো। ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ব্যাংক অফ বারোদা, তারপর তোমার ছিল ইউনাইটেড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, দেনা ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, হ্যাঁ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র। এই সমস্ত 14টা ব্যাংক তিনি ন্যাশনালাইজেশন করেছিলেন, মানে জাতীয়করণ করেছিলেন। কত সালে, 1969 সালে, এবং যাদের মূলধন 50 কোটি টাকার বেশি ছিল। পরবর্তীকালে তিনি আরও মানে 1980 সালে, এটা কোশ্চেন এসেছিল, তুমি বলতে দাও, 2019 এর ডাব্লিউবিসিএস এখন যেটা বলবো, প্রিলিমসে কোশ্চেন এসেছিল। তো পরবর্তীকালে 1980 সালে আরও 6টা ব্যাংককে তিনি জাতীয়করণ করেন, যাদের মূলধন 200 কোটি টাকার বেশি ছিল। প্রথমে যেটা জাতীয়করণ করেছিলেন 1969 সালে, সেই সমস্ত ব্যাংকদের মূলধন 50 কোটি টাকার বেশি ছিল। আর 1980 সালে যেটা করেন, 6টা ব্যাংককে, তাদের মূলধন 200 কোটি টাকার বেশি ছিল। সেই ব্যাংকগুলো কি কি, আন্ধ্রা ব্যাংক, নাম তো শুনেই আছে ওগুলো, পাঞ্জাব অ্যান্ড সিন্ধি ব্যাংক, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া, বিজয়া ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয়। কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল জানো তো, 1993 সালে নিউ ব্যাংক অফ ইন্ডিয়া আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একত্রে কিন্তু মার্জ হয়ে গেছিল। যাই হোক, 1991 সাল, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। ওনার সময় কিন্তু ভারতে এলপিজি মডেল এসেছিল, হ্যাঁ, এটা একটা কোশ্চেন দেয় যে এলপিজি মডেল ভারতে কোন প্রধানমন্ত্রী আমলে এসেছিল, তো ওনার সময় এসেছিল পিভি নরসিমহা রাও, হ্যাঁ। তো ওনার সময় অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে উনি কিন্তু আবার, মনমোহন সিং কিন্তু আবার মানে রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন। তো পরীক্ষার সময় কোশ্চেন আসে, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষর ভারতীয় কারেন্সিতে পাওয়া যায়, ডক্টর মনমোহন সিং। ঠিক আছে, উনি প্রধানমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্লাস রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন। মানে বোঝা যাচ্ছে যে তিনি কতটা মানে হাইলি এডুকেটেড। অ্যান্ড ইভেন কিছুদিন আগেও যখন নাকি আমাদের ভারতের কারেন্সি রেট খুব ডাউন খেয়ে গেছিলো,
তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদীজি কিন্তু ওনার কাছে গিয়েছিলেন যে টিপস নেওয়ার জন্য, যে কীভাবে কারেন্সি রেটকে ঠিক করা যায়, কীভাবে দেশে অর্থনৈতিক হালকে ফেরানো যায়, এগুলোর জন্য গিয়েছিলেন কিন্তু। যাই হোক, তো 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও, ঠিক আছে, এবং অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। ইনি আবার উদারনৈতিক মতবাদে বিশ্বাসী। উদারনৈতিক মানে হচ্ছে, তোমাকে কি বলি, মানে অ্যাকচুয়ালি এই উদারনৈতিক মতবাদটা না খুব ভালো, এবং প্রাইভেট সেক্টরের উপর বিশ্বাসী ছিলেন। কীরকম ভালো তোমাদের বলি, আজকে যেমন আমরা মোবাইল ফোনস, এমআই সেট বলো, যত সমস্ত জিনিস বলো, খুব কম দামে খুব চিপলিতে আমরা কিনতে পারছি। এটা কেন কিনতে পারছি জানো তো? উদারনৈতিক এই মনোমারভের জন্য, উদারনৈতিক এই সিস্টেমের জন্য। তার ফলে কি, বিদেশ থেকে বিভিন্ন কোম্পানিগুলো ভারতে আসছে, আসার ফলে এই যদি এত টাকা দেয়, এ ভাবছে বিজনেস করার জন্য আর একটু কম দামে দেবে। এর ফলে ওদের মধ্যে প্রতিযোগিতা মার্কেট চলছে, এবং তার ফলে কি হবে, তার ফলে কিন্তু আমরা কমের মধ্যে পাচ্ছি। সাপোজ ধরো এখন বর্তমানে আমাদের জিও, ভোডাফোন, বিভিন্ন কোম্পানিগুলো আমাদের যে রিচার্জ যেটা ছিল সেটাকে বাড়িয়ে দিল, তাই তো? এইবার যেহেতু উদারনৈতিক মতবাদ ভারতে আছে, এবার যখন টেসলা যখন ভারতে তাদের সিম লঞ্চ করবে, টেসলা যদি এবার 150 টাকা করে সিমের দাম রাখে, মানে করে রিচার্জের দাম রাখে, তখন কিন্তু জিও, কিন্তু তখন সবাই টেসলার দিকে চলে যাবে। তখন জিও, এয়ারটেল, ভোডাফোন ওরা কিন্তু অটোমেটিক্যালি তাদের দামটা কমিয়ে দিবে। এটাই হচ্ছে উদারনৈতিক মনোভাব, উদারনৈতিক অর্থনৈতিক সিস্টেমের একটা মহৎ গুণ। তো যাই হোক, তো এই মনমোহন সিংজি প্রাইভেট সেক্টরের উপর বেশি বিশ্বাসী ছিলেন, মানে তিনি প্রাইভেট সেক্টরকে খুব গুরুত্ব দিতেন, তিনি বুঝতে পেরেছিলেন। 1991 সালে ভারতে বিভিন্ন প্রাইভেট ব্যাংক গড়ে উঠছিল। সেগুলির মধ্যে ইম্পর্টেন্ট যে প্রাইভেট ব্যাংক সেটা শুনে রাখো, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এগুলো গড়ে উঠছিল। ইউটিআই ব্যাংক, ঠিক আছে, যেটা নাকি 2007 সাল থেকে নাম হয়ে গেছিল এক্সিস ব্যাংক অফ ইন্ডিয়া, 2007 সাল থেকে। তারপর আইডিবিআই ব্যাংক, টাইমস ব্যাংক, গ্লোবাল ট্রাস্ট ব্যাংক, ঠিক আছে। আর এদের লাইসেন্স কে দিয়েছিল এই সমস্ত প্রাইভেট ব্যাংকগুলোকে? পিভি নরসিমহা কমিটি। এই সময় একটা কমিটি গড়ে উঠছিল, যার নাম ছিল পিভি নরসিমহা কমিটি। এই কমিটি এই সমস্ত প্রাইভেট ব্যাংকগুলোকে ব্যাংক খোলার অনুমতি দিয়েছিল। 1998 সালে এম নরসিংহা কমিটি দ্বিতীয়বার গঠিত হয়। এম নরসিংহা কমিটি, দ্বিতীয়বার গঠিত হয়, তখন আরও দুটো প্রাইভেট ব্যাংকে পারমিশন দেওয়া হয়েছিল। সে দুটো ব্যাংকে ছিল ইয়েস ব্যাংক, খুব প্রসিদ্ধ ব্যাংক, ইয়েস ব্যাংক অ্যান্ড কোটাক মহিন্দ্রা ব্যাংক। আশা করি তোমরা সবাই জানো কোটাক মহিন্দ্রা ব্যাংক। এই কোটাক মহিন্দ্রা ব্যাংকেও কী করা হয়েছিল, 1998 সালে এই কমিটি আবার পুনরায় গঠিত হলো, হয়ে তারা লাইসেন্স দিল যে হ্যাঁ তোমরাও ব্যাংক খুলো আর কি। তারপরে লাস্ট পার্ট, রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর নাম হচ্ছে বিমল জালান, তোমরা সবাই শুনে থাকবে। তো ওনার লেখা একটা বইও আছে, বইটা খুব ইম্পর্টেন্ট, বইটা একটু সবাই শুনে রাখো, দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইকোনমিক পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স। এই একটা বই লিখেছিলেন উনি, দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইকোনমিক পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স, বিমল জালান লিখেছেন। তো যাই হোক, বিমল জালান কমিটি গঠিত হয়, গঠিত হয়ে দুটি প্রাইভেট ব্যাংকে তারা স্বীকৃতি দিল। কি ব্যাংক? একটা হচ্ছে আইডিএফসি ব্যাংক, আর হচ্ছে বন্ধন ব্যাংক। তো কোশ্চেন আসে যে বন্ধন ব্যাংক কোন কমিটির রিকমেন্ডেশনে গড়ে উঠেছিল? বিমল জালান কমিটির রিকমেন্ডেশনে। কত সালে গড়ে উঠছিল বন্ধন ব্যাংক? 2001 সালে। আর আইডিএফসি ফার্স্ট ব্যাংক 2015 সালে। 2018 সালে পোস্ট অফিসে যারা কর্মকর্তাগণ ছিল, পোস্ট অফিস তো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো তারা বিমল জালানের কাছে, তারা কমিটির কাছে তারা বলল যে তারা এরকম ব্যাংকিংয়ের মতো তারা টাকার লেনদেনের কারবার করতে চায়, ঠিক আছে। তো বিমল জালান কমিটি স্বীকৃতি দিল, হ্যাঁ অবভিয়াসলি আপনারা করতে পারেন, ঠিক আছে। তো 2018 সাল থেকে তা এই পোস্ট অফিসকেও তারা স্বীকৃতি দিল, ঠিক আছে, ব্যাংকিং টাকা মানে টাকার লেনদেন করার জন্য, ঠিক আছে। আর তারপরে গড়ে উঠলো ইন্ডিয়ান পোস্টাল ব্যাংক 2018 সাল। তো এই পর্যন্তই তোমাদের আমি ইন্ডিয়ান ব্যাংকের হিস্ট্রিটা বললাম। তা কীভাবে তারা গড়ে উঠলো একটু হিস্ট্রিক্যালি ভাববা, যে 1599 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হলো। 1600 শতকে তারা মহারানী ভিক্টোরিয়ার কাছ থেকে তারা কি করলো, ট্রেড মনোপলি নিল, ঠিক আছে। ট্রেড মনোপলি নিয়ে তারা সুরাটে বিজনেস করলো। সুরাট থেকে তারা প্রথমে কলকাতা, তারপর মাদ্রাজ, তারপর তার বোম্বাইতে তারা ঘাঁটি নির্মাণ করলো। প্রথম তারা মহাজনদের কাছ থেকে সুদে টাকা নিচ্ছিল এবং টাকা দিত। এই সময় 1770 সালে ফরাসি বণিকগণ আলেকজান্ডার এবং কোং ভারতে প্রথম ব্যাংক গড়ে তুললো, ব্যাংক অফ হিন্দুস্তান।
পরবর্তীকালে 3টি প্রেসিডেন্সি এলাকাতে 3টি প্রেসিডেন্স ব্যাংক গড়ে উঠলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ট্রেড মনোপলি শেষ হয়ে যায় তখন জয়েন্ট ক্যাপিটাল অ্যাক্ট এসেছিল। 1806 সালে ক্যালকাটাতে গড়ে উঠলো প্রেসিডেন্সি ব্যাংক। 1840 সালে কলকাতাতে, 1833 সালে 1840 সালে মুম্বাইতে, 1843 সালে মাদ্রাজে এই জায়গাটা গড়ে উঠলো, তাই না? তো এইভাবে একটার পর একটা থিওরি অনুযায়ী ভাবতে হবে, ঠিক আছে? এইভাবে ভেবে ভেবে দেখবে, আর যদি তোমাদের মনে হয় যে না বুঝতে পারোনি তো আমাকে আবার বলবে, তো আমি আশা করবো নেক্সট টাইম আরো ভালো মতো বুঝিয়ে দেওয়ার। তো এইভাবে যদি পড়তে পারো তাহলে আশা করি হয়ে যাবে। আর আমি আশা করি আমি যতদূর বলেছি এটা এনাফ, মানে এটা যদি ভালো মতো পড়তে পারো বা শুনে যাও বা নোট টোট লিখে রাখো আশা করি হয়ে যাবে আর কি। এর বাইরে থেকে ইন্ডিয়ান ব্যাংকিং হিস্ট্রি থেকে কোনো কোশ্চেন আসবে না, এইটুকু আমি 100% অ্যাসিওর দিতে পারি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই থাকলো। তো পরে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। তো আজকের জন্য এখানটায় শুভরাত্রি।